ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবরাখবর এবং খবরের বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হোসাইন শাহাদাত। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। থাকছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট এবং সাথে থাকছে আন্তর্জাতিক বাণিজ্যের নানান হালচাল। বাংলাদেশের আইএমএফ-এর ঋণের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে কারিগরি সহায়তা প্রয়োজন রয়েছে। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। দুটো জিনিস আমি আইএমএফকে সবসময় বলি, আমি এখনো বলছি এবং ওয়াশিংটনে যেও বলবো, আমার কিন্তু আইএমএফের টাকার দরকার নেই। অ্যাবসলিউটলি কোনো দরকার নেই। এবং আমি আইএমএফের মিশন চিফকেও বলেছি। একই দামে মিলবে ব্রডব্যান্ড ইন্টারনেটের দ্বিগুণ গতি। সরকারি সহায়তা পেলে 500 টাকায় 20 Mbps গতির সেবা দেওয়া সম্ভব বলেছেন বিটিআরসি চেয়ারম্যান। শনিবার সকালে আগারগাঁওয়ে সংস্থার অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে 161টি দেশের মধ্যে 99তম বাংলাদেশ, যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল। তাই গ্রাহক পর্যায়ে সেবা দেয়া ইন্টারনেট প্যাকেজের দাম একই রেখে শনিবার থেকেই গতি দ্বিগুণ করেছে বিটিআরসি। 2000 সালে যখন এমডিজি আসলো, পরবর্তীতে দ্রুত ইন্টারনেট সেবা ও বিশ্বমানের করতে ইন্টারনেটকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। সরকার নীতিগত কিছু সহায়তা দিলে খুব শীঘ্রই 500 টাকাতেই 20 Mbps গতির ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। ফিক্সড টেলিকমিউনিকেশনের একটা সার্ভিস হবে, একটা লাইসেন্স হবে। সেই লাইসেন্সে আপনি কোথায় ইন্টারনেট দিবেন, থানায় দিবেন না, ডিভিশনে দিবেন না, ডিস্ট্রিক্টে দিবেন না, ন্যাশনাল দিবে, ইট ইজ আপ টু ইউ। জুলাই আগস্টের মতো দেশ জুড়ে যেন ভবিষ্যতে ইন্টারনেট ব্ল্যাকআউট না করা হয়, সেজন্য সংস্কার করা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। ইন্টারনেট হবে নাগরিক অধিকার, দেওয়া হচ্ছে এর স্বীকৃতি, জানান বিটিআরসির চেয়ারম্যান। ইন্টারনেট বন্ধের কোনো ক্লজ যেন না থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে 2001-এর আইনটাকে এমনভাবে তৈরি করা যেটা টেলিকমিউনিকেশন সেবাটাকে যেন ডিজিটাল সেবার সহায়ক করে তোলা যায়, সেই জন্য। ইজারা নেওয়া অপটিক্যাল ফাইবারে নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্র ব্যবহারে বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। এতে মোবাইল ইন্টারনেট সেবার মান বাড়ানো ও ব্যয় সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। আমাদের বিনিয়োগকারীদেরকে দেখানোর একটা বাধ্যবাধকতা তৈরি হচ্ছে, সেটা আমরা করব। একই সাথে আপনাদেরকে এটাও নিশ্চিত করতে হবে যে টাকার বস্তা নিয়ে এসে আপনারা পলিসি ইনফ্লুয়েন্স করবেন না, এটা কেউই করবেন না। গ্লোবাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে প্রথম 30টার মধ্যে নিয়ে আসা। ইন্টারনেট সেবাকে আরও 3 বছর সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতামুক্ত রাখার দাবি জানান ব্যবসায়ীরা। লাইসেন্সের মেয়াদ 10 বছর রাখার দাবিও জানান তারা। তাদের আশা, এতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে। এই প্যাকেজটা আমরা রাখবো না, এটা 10 Mbps, এবং আমাদের এই যে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সলভ হলে আমরা সেটা 20 Mbps উন্নীত করে দেব। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, আজ আমরা আলোচনা করব কৃষিতে উদ্ভাবন এবং খাদ্য নিরাপত্তা এই বিষয়ে। আমরা জানি যে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ হওয়া সত্ত্বেও কিন্তু বাংলাদেশকে অনেক খাদ্য বিদেশ থেকে আমদানি করতে হয় এবং বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সেই যে চাহিদা এবং জোগানের মধ্যে একটি বিরাট ফারাক থাকছে। কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে নানান ধরনের সমস্যা তৈরি হয় এবং এর প্রভাব কিন্তু পড়ে বাজারে এবং বিভিন্ন সময় বাজার হঠাৎ করে বাজার অস্থির হয়ে পড়ে। কখনো পেঁয়াজ, কখনো আলু, কখনো কাঁচামরিচের দাম বেড়ে যায়। এই যে কৃষি উৎপাদনের যে সমস্যাগুলো রয়েছে, চ্যালেঞ্জগুলো রয়েছে এবং কৃষিতে নতুন নতুন যে উদ্ভাবনের সুযোগগুলো রয়েছে, সেগুলো আমাদের উদ্যোক্তারা কেমন কাজে লাগাচ্ছেন এবং সামনের দিনে এগুলো কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে একজন কৃষি গবেষক রয়েছেন, তিনি একজন উদ্যোক্তা এবং কৃষি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তাফিজুর রহমান। জনাব মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে আসলে জি, আমি শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাইবো, এই মুহূর্তে আসলে আমাদের কৃষি উৎপাদনের ক্ষেত্রে, কৃষি পণ্যের সরবরাহ এবং উৎপাদনের ক্ষেত্রে কি কি সমস্যা এই মুহূর্তে সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে কৃষক পর্যায়ে এবং কৃষি পণ্য সংরক্ষণ এবং বাজারজাতকরণ পর্যায়ে কোন ধরনের চ্যালেঞ্জ আমরা এই মুহূর্তে সম্মুখীন হচ্ছি? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছিলেন, এটার উত্তর কিন্তু কৃষির সাথে সম্পৃক্ত সবাই অবগত আছে।
সেটা হলো যে আপনার ফসল উৎপাদনের পরে সংরক্ষণের অভাবে আমাদের কিন্তু একটা অনেক বড় অংশ, যেমন ধরুন প্রায় 30-35% আমাদের এটা নষ্ট হয়ে যায়, যেটা পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনাটা আমরা কিন্তু এখানে ভালোভাবে করতে পারি না। এটা একটা জায়গা যেখানে হাত দেওয়ার প্রয়োজন আছে, এবং পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টটা যথাযথ না হবার কারণে আমরা কিন্তু যে সমস্ত পণ্য ধরুন গ্রাম অঞ্চল থেকে, উপজেলা থেকে, শহর থেকে ঢাকা শহরে আসছে, এগুলো পচনশীল যেগুলো, সেগুলো কিন্তু রাস্তায় এগুলো নষ্ট হচ্ছে, এবং ওটার মূল্যটাই, যে ক্ষতিগ্রস্ত পণ্যের মূল্য কিন্তু আবার তার এই যে ভালো ফসলের ভালো যেটা বিক্রয়যোগ্য পণ্য তার উপর দিচ্ছে। ফলে এগুলো কিন্তু অহেতুক মূল্য বৃদ্ধি পাচ্ছে, যেখানে উৎপাদনকারী কৃষকের কাছে যে দাম, এটা ঢাকা শহরে বা বড় বড় শহরে যখন আসে, এটাতে কিন্তু তার দামটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমরা প্রায়শই বলি যে এটা বগুড়ায় বেগুন 10 টাকা কেজি, ঢাকায় কেন আমরা 80 টাকা কেজি কিনবো? এগুলো একটা জায়গা যেগুলো আমরা, তাছাড়া যে ফসলের যে মৌসুম, সেই সময়ে কিন্তু সব ফসল বাজারে যাবে, এটাই স্বাভাবিক। ফলে সরবরাহ বেড়ে যাওয়ার কারণে আবার মূল্য কম পায়, সেটা একটা প্রধান কারণ। তো ফলে আমরা যদি সংরক্ষণ ব্যবস্থা জোরদার করি, তাহলে এগুলোকে যদি আমরা একটু স্প্লিট করে দিতে পারি, মানে সময়টাকে যদি আমরা সরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আপনার কৃষক এটার দাম পেতে পারে। তাছাড়াও কৃষিভিত্তিক শিল্প কলকারখানা না হবার কারণে আমাদের কৃষক কিন্তু এই ফসলের মূল্য জিম্মি হয়ে থাকে মধ্যস্বত্ব ভোগীর উপরে। যখনই ইন্ডাস্ট্রির কাঁচামাল হিসেবে এই কৃষি পণ্য যাবে, তখন কিন্তু যিনি শিল্প উদ্যোক্তা, যিনি শিল্পপতি, তিনি কিন্তু কৃষককে আগাম টাকা দিয়ে তার ফসলটা সংরক্ষণে তিনি বুক করে রাখবে, যাতে তার মিল কলকারখানা ওই ফসলের অভাবে বন্ধ হয়ে না যায়। এছাড়াও আপনার বহির্বিশ্বে আমাদের কৃষি পণ্য যে রপ্তানির যেটা সুযোগ আছে, সেটাকে যদি আমরা টক্সিসিটি ফ্রি করতে পারি, আমাদের দেশে যদি ভালো উন্নত মানের ল্যাবরেটরি আমরা করতে পারি, যে ল্যাবরেটরি এটার মান নিয়ন্ত্রণের সার্টিফিকেশন দিতে পারে, তাহলেও কিন্তু আমাদের এই কৃষকরা কিন্তু বেঁচে যায়। যেগুলো আমাদের ফসলের মূল্য কম মৌসুমে সেগুলোকে কিন্তু আমরা আন্তর্জাতিক বাজারে, আমাদের দেশীয় যেগুলো শ্রমিক ভাইয়েরা কাজ করে, সেই বাজারের বাহিরে ওই দেশের, ধরুন আমেরিকানদের জন্য যদি আমরা খাবার পাঠাতে পারি, বা জাপানিদের জন্য যদি আমরা কৃষি পণ্য পাঠাতে পারি, তখন কিন্তু এটা হবে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা কৃষির একটা অত্যন্ত টেকসই একটা ব্যবস্থাপনা। আমরা এটা করতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ দিক, আমাদের জমির যে ফসলের যে বিন্যাস, যেমন ধরুন 70-72 ভাগ জমিতে ধানের চাষ হয়। আমরা যদি এটা ভ্যারাইটাল, যদি রেভলিউশনারি একটা চেঞ্জ আনতে পারি, যে ধানের অতি উচ্চ ফলনশীল সুপার হাইব্রিড বা শাকসবজির ক্ষেত্রে জেনেটিক্যালি মডিফাইড সিড যদি আমরা আনতে পারি, যার উৎপাদন কিন্তু বর্তমান যে ফসল আছে তার চেয়ে 30-50 ভাগ বেশি, ফলে আমাদের কিন্তু এই ধানের জমি বা শাকসবজির জমি আমরা অনেক কম করে, প্রায় এখান থেকে 30-40 ভাগ জমি আমরা বাঁচাতে পারি। সেই জমিতে আমরা আমদানি করে যে সমস্ত ফসল আনছি, আমরা ব্যাপক পরিমাণে ডাল আনছি, তেল আনছি, মশলা জাতীয় ফসল আনছি, আমরা এই জমিতেই কিন্তু আমরা এই শুধুমাত্র এই ম্যানেজমেন্ট প্র্যাকটিস এবং ফসলের বিন্যাস পরিবর্তনের মধ্য দিয়ে আমরা কিন্তু এই কর্মসূচিটা হাতে নিতে পারি। অর্থাৎ কৃষিতে একটা কম্প্রিহেন্সিভ 5 ইয়ার্স একটা প্ল্যান খুবই জরুরি, এবং এই বাজেট থেকে এটা শুরু করা দরকার। আমাদের 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই বছর শেষ হয়ে যাবে, আমাদের এর ইম্প্যাক্টটা কোথায় আমরা ফেলতে পারলাম? আমরা তো কৃষিতে ফেলতে পারিনি। জি, আপনি ধানের উৎপাদনের কথা বলছিলেন। আমরা জানি যে আসলে বাংলাদেশের জনসংখ্যা যেহেতু বাড়ছে, ধানের উৎপাদন সাথে সাথে বাড়ছে, কিন্তু চাহিদাও কিন্তু অনেক বাড়ছে। সেই জায়গাটাতে এই যে অধিক পরিমাণ মানুষকে সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে, যেখানে আসলে কৃষি জমি দিনকে দিন কমে আসছে, সেই জায়গায় অল্প জমিতে অনেক বেশি ফলন উৎপাদনের ক্ষেত্রে বীজ তো একটি অনেক বড় ভূমিকা পালন করে, নতুন বীজ, হাইব্রিড জাতের বীজ। সেই জায়গাটাতে বাংলাদেশে এখন কেমন কাজ হচ্ছে? আপনারাও খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, আপনারাও বীজ নিয়ে কাজ করেন। সেখানে কি সম্ভাবনা দেখেন সামনের দিনে আমাদের আরও বেশি, যাতে শুধুমাত্র চাল না, মানে সবজি থেকে শুরু করে সব ধরনের কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে উচ্চ ফলনশীল জাতের বীজ উৎপাদনের ক্ষেত্রে আমরা কতটা এগিয়েছি এবং সম্ভাবনা কেমন আছে? ধন্যবাদ। আমরা কৃষিতে যে সম্ভাবনা বা যে সফলতা এসেছে,
এটা কিন্তু অতুলনীয়, অভাবনীয়। আমাদের যখন 70 মিলিয়ন জনসংখ্যা ছিল তখনও কিন্তু এদেশের মানুষ 3 বেলা পুরোপুরি ভাত খেতে পারে নাই। আজকে যখন আমাদের 200 মিলিয়ন মানুষ হয়েছে এই দেশে, 3 গুণের মতো মানুষ আমাদের দেশে বৃদ্ধি পেয়েছে, মানুষ কিন্তু না খেয়ে বেঁচে নাই। এই পরিবর্তনের অন্যতম প্রধান কারণ কৃষি গবেষণা, কৃষি শিক্ষা, কৃষি সম্প্রসারণ, কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এদের একটা অসামান্য ভূমিকা ছিল। কিন্তু এই মুহূর্তে এসে আমাদের এখান থেকে যেটা উন্নয়ন করার আছে, এরপরেও কিন্তু আমরা যেগুলো আমদানি করে নিয়ে আসছি সেগুলোকে এখন এখানে উৎপাদনের ব্যবস্থা নিতে হবে, তাহলেই আমাদের এটা হবে। আর ন্যাশনাল এগ্রিকালচারে যেটা আপনি বলছেন যে হাইব্রিড, সুপার হাইব্রিড, এটা হলো অপরিহার্য। এটা ছাড়া আপনার আগামী দিনের যে খাদ্য নিরাপত্তা, এটা কিন্তু সম্ভব নয়। আমাদের দেশের জনসংখ্যা, যারা জনমিতি নিয়ে গবেষণা করেন, আমাদের দেশের জনসংখ্যা কিন্তু একসময় 35 কোটিতে যাবার পরে আপনার এটা 2100 সালের দিকে এসে 35 কোটি জনসংখ্যা হবে, এবং তারপরে এটা আপনার মাইনাস নেগেটিভ ইয়েতে চলে আসবে, গ্রোথ রেট হবে নেগেটিভ। তাহলে এই 35 কোটি মানুষের মধ্যে হয়তো 5 কোটি মানুষ হয়তো আমাদের দেশের বাইরে থাকবে, তাহলে 30 কোটি মানুষের খাবার আপনি কিভাবে যোগান দিবেন? এখানে অবশ্যই হাইব্রিড, আজকে ন্যাশনাল এগ্রিকালচার আমরা যে গবেষণা করছি, আমাদের জমিতে হাইব্রিড, সুপার হাইব্রিড ধান উৎপাদন হচ্ছে। ন্যানো টেকনোলজি নিয়ে আমরা গবেষণা করছি, যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের ন্যানো ফার্টিলাইজারের ফিল্ড ট্রায়াল হচ্ছে। আপনারা অনেক সাংবাদিক ভাইরা দেখেছেন, আমাদের গবেষণা প্লট আপনারা দেখেছেন। এগুলোকে বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার এবং আপনার ডিজিটালাইজেশন এবং প্রিসিশন এগ্রিকালচার যেটা বলে, যে রোবোটিক এবং হলে এআই বেসড, এগুলো আমাদের কৃষিতে এখন আনতে হবে। এগুলো ছাড়াও আমাদের কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে, যেটা আমি আপনাকে বললাম যে ফসলের বিন্যাসটা ঠিক করা, আপনি কোন এলাকায় কোন ফসল করব। আজকে মুন্সিগঞ্জের মানুষের জমিতে আলু ফসল উৎপাদনের উৎকর্ষতা লাভ করেছে। একজন কৃষক যদি ইচ্ছা করে যে তার জমিতে পেঁয়াজ লাগাবে, মরিচ লাগাবে, এটা লাগাতে পারবে না, যেহেতু কৃষককে আপনি এত হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন। তাহলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে একটা ক্রপ জোন ঠিক করে দিতে হবে, কৃষকের কোন জমিতে কি ফসল করবে তার উপর একটা ন্যূনতম নিয়ন্ত্রণ থাকতে হবে। তাহলেই আমাদের কিন্তু জাতীয় উৎপাদনশীলতা, ন্যাশনাল প্রোডাক্টিভিটি ইন এগ্রিকালচার ক্রপ, এটা কিন্তু বেড়ে যাবে। আমরা এই যে বিক্ষিপ্ত ভাবে চাষিরা যার জমিতে যা খুশি তাই করছে, হাওর বাওর জমিতে যেখানে গরু মহিষ চাষ হবার কথা সেখানে আপনি ধান লাগাচ্ছেন, এখানে আমাদের তো ব্যবস্থা করে দিতে হবে। ওটাও তো আমার কৃষির, লাইভ স্টককে কোথায় হবে সেগুলোকে ঠিক করে দিতে হবে, তার যে হ্যাবিটেট সেগুলো ঠিক করার জন্য একটা বৃহত্তর একটা পরিকল্পনা, কম্প্রিহেন্সিভ, যে আমি সবসময় বলি যে একটা নিবিড় একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৃষিকে ঘিরে হওয়া দরকার। এখনকার যে কৃষি ব্যবস্থাপনায় যারা আছে, এই পরিবর্তিত সরকারে যে আগস্ট বিপ্লবের পরে যারা আসছে, আমি তো মনে করি এটাই সঠিক সময় যে সংস্কারের জন্য, এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা যিনি আছেন তারা দক্ষ এবং তারা উপলব্ধি করছে এগুলোকে সংস্কারের মধ্য দিয়ে আমরা এই ফান্ডামেন্টাল কিছু জায়গা আমাদের ঠিক করলেই আমাদের কৃষিটা কিন্তু বেঁচে যায়, কৃষক বেঁচে যায়। জি, আপনি আপনি ন্যানো টেকনোলজির কথা বলছিলেন। এই ন্যানো টেকনোলজি আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, জনপ্রিয়তা পাচ্ছে, কারণ সবকিছু আসলে ছোট হয়ে আসছে। সেই জায়গাটাতে আমাদের কৃষিতে আসলে ন্যানো টেকনোলজি ব্যবহারটা কিভাবে হতে পারে, মানে এখানে কোন কোন জায়গায় আমরা এটাকে ব্যবহার করে আমাদের এফিসিয়েন্সি বাড়াতে পারি, উৎপাদন বাড়াতে পারি, খরচ কমাতে পারি, কোন 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 জায়গাগুলোতে কাজ করার সুযোগ রয়েছে বা আপনারা করছেন কিনা? ধন্যবাদ। আমরা করছি, উত্তরটা হলো ন্যাশনাল এগ্রিকালচার ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করছে। আর ন্যানো সম্পর্কে যদি আপনি একটু বলেছেন, আমি তার সঙ্গে যদি যোগ করি, ন্যানো মানে হলো লক্ষ ভাগের 1 ভাগ এরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুকণায় যখন রাসায়নিক সার, পেস্টিসাইড তৈরি করা যায়, তখন এই অণুকণা ফসলের সুনির্দিষ্ট কোষে যে এটা কাজ করে, ফলে যেখানে অনেক বেশি প্রয়োজন হয় এখানে মিস ইউজটা কম হয়। আমি একটা উদাহরণ দেই, আপনার 5 কেজি ন্যানো ইউরিয়া দ্বারা 150 কেজি ইউরিয়াকে রিপ্লেস করা যাবে। আপনি যদি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ 36 লক্ষ মেট্রিক টন তারা ইউরিয়া প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, এটা রিপ্লেস হচ্ছে ন্যানো ইউরিয়া দ্বারা। এই পাশের দেশই করছে। আপনি চায়নাতে যান, তারা ব্যাপক রেভলিউশন ঘটেছে। আপনি ইউরোপে যান,
ন্যানো টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল থেকে শুরু করে মোবাইল টেকনোলজিতে ন্যানো বহু আগে এসছে। আপনার ফিজিক্স যেটা, সেখানে ন্যানোর ইউজটা ব্যাপক হয়ে গেছে। কেমিস্ট্রিতে এখন এটা শুরু হয়ে গেছে, যেটা আমরা আমাদের একটা অনুমোদন নেবার জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্মই আমরা তৈরি করতে পারি নাই, যে কোন আবেদন পত্রের মধ্য দিয়ে একটা ন্যানো ইউরিয়া বাংলাদেশে গবেষণা বা উৎপাদন বা আমদানি হতে পারে, এবং তার সরকারি ফিসটা কত হবে, তার বিধিবিধান কি হবে। আমরা এতটাই পিছনে পড়ে আছি। এখন এই সরকারের সময়ে আমি একজন কৃষি বিজ্ঞানী হিসেবে আমি অনুরোধ করব, সংশ্লিষ্ট সংস্থা যারা আছেন, এই বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহারটা যাতে কোনো বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বিলম্বে প্রবেশ করতে না পারে, এই জন্য ব্যবস্থা করে দিতে হবে। আরেকটা ফার্টিলাইজারের টেকনোলজি আবিষ্কার হয়েছে, ইউরোপে বহু আগে হয়েছে, এবং আমাদের দেশেও পরমাণু গবেষণা প্রতিষ্ঠান বহু যুগ আগে থেকে শুরু করেছে, কিন্তু তার সুফল কিন্তু এদেশের কৃষক চোখে দেখে নাই। সেটা হলো মাইক্রো অর্গানিজম, মানে অণুজীবকে রাসায়নিক সারের বিকল্প হিসেবে অণুজীবকে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আমাদের জমিতে যে রাসায়নিক সার, যেগুলো দীর্ঘ সময় ব্যবহার করার ফলে মাটিতে এটা ফিক্সেশন হয়ে গেছে, অর্থাৎ গাছের গ্রহণ উপযোগী অবস্থায় নেই, মাটিতে একটা স্তর পড়ে গেছে ওই সমস্ত রাসায়নিক সারের। আপনার টিএসপি ফিক্সেশন হয়েছে, জিঙ্ক ফিক্সেশন হয়েছে, নাইট্রোজেনও আপনার এখানে সুযোগ আছে এই মাইক্রো অর্গানিজম দ্বারা নিয়ে আসা। এগুলো কিন্তু আমরা এই দেশে, আমরা এই গবেষণা হয়েছে, কিন্তু এটা সুফল আমরা পাই নাই। এই মাইক্রোব বেস ফার্মেন্টেড ফার্টিলাইজার যদি আমরা আমাদের দেশে আনতে পারি, বিনাকে যদি এটা বোঝানো যায় যে এটা তোমার কাজ, তাহলে কিন্তু আমাদের 70% রাসায়নিক সারের ব্যবহার কমে যাবে, এবং একটা পরিবেশ বান্ধব একটা কৃষি ব্যবস্থাপনা তৈরি হবে। মাটিতে যে টিএসপি সার রয়ে গেছে, আপনি 15 লক্ষ মেট্রিক টন টিএসপি সার আমরা ফসফেটিক ফার্টিলাইজার আমরা প্রতি বছর দেই, এর তো সিংহভাগ মাটিতে ফিক্সেশন হয়ে রয়ে গেছে। মাইক্রো অর্গানিজম এটাকে অ্যাভেলেবল ফর্ম বলে ইংরেজিতে, যেটা গাছের জন্য গ্রহণ উপযোগী আকারে এটা এই মাটি থেকেই নিতে পারবে। অথচ এই সমস্ত অণুজীব কিন্তু এগুলা আমাদের বিনামূল্যে আমাদের বাতাসে, মাটিতে, গাছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আমাদের এখানে রয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই সমস্ত অণুজীবকে আইডেন্টিফাই করা সম্ভব, এই অণুজীবকে হাইব্রিডাইজেশন করা সম্ভব, এবং এই অণুজীবের এক্সট্রাক্ট, যেটা তার টক্সিন যেটা, সেটাকেই রাসায়নিক সারের বিকল্প হিসেবে একটা জৈব সার, জৈব সার বললে ঠিক হবে না, এটা অণুজীব সারই বলে, যেটা মাইক্রো অর্গানিজম ফার্টিলাইজার। এটা কিন্তু আপনার বিস্তৃতভাবে ব্যবহার হয় ইউরোপে, আমেরিকায়, এবং আমাদের পার্শ্ববর্তী 2টা বড় দেশে ব্যবহার হচ্ছে। আমাদের দেশে এটা আমরা বানায় রাখছি, কিন্তু আমরা এটা জনপ্রিয় যে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যে মার্কেটিং হবে, সেটা হচ্ছে না। দেখুন, দেশের উন্নয়ন মানে দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানার উন্নয়নের মধ্য দিয়ে আপনার দারিদ্র বিমোচন হয়। আর আরো যেগুলো সাহিত্য, সংস্কৃতি, ওগুলোরও দরকার আছে, কিন্তু যদি মানুষের মৌলিক চাহিদা পূরণ করার কথা বলেন, তাহলে তার হাতে কাজ থাকতে হবে। সেই কাজটা হবে হলো বিনিয়োগের মাধ্যমে। সেই বিনিয়োগটা ঠিক করে দেবে হলো সরকার, যে কোন কোন সেক্টরে আমার বিনিয়োগটা হওয়া উচিত। এই যে বাজেট আসতেছে, বাজেটের অন্তর্নিহিত ভাবনাটা কি, এটা কিন্তু আমরা এই বাজেটে আমরা এটা দেখতে চাই, যে কৃষি ক্ষেত্রে কিভাবে এই বাজেটটা এবার নতুন ভাবে করা হয়েছে। এটা সাধারণ কৃষক এবং আমার কৃষি বিজ্ঞানী হিসেবে আমার প্রত্যাশা, যে এই ন্যানো টেকনোলজি, ফার্মেন্টেড বেস মাইক্রো অর্গানিজম ফার্টিলাইজার, ফসলের বিন্যাস এবং পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, মেকানাইজেশন এবং ভর্তুকির টাকাটা যাতে কৃষকের সঠিক কাজে লাগে, এগুলো কিন্তু আমাদের বাজেটে থাকা দরকার। কথা যে বলছেন যে বাজেট তো আমাদের একরকম প্রস্তুত হয়ে প্রস্তুতি কাজ চলছে, অনেক ক্ষেত্রে প্রস্তুত হয়ে গেছে। আগামী মাসেই আমরা এটি চূড়ান্ত একটি আগামী 1টি মাস পরে আসলে দেখা যাবে, জুনের প্রথম সপ্তাহে হয়তো বা বাজেট ঘোষণা হবে, কিন্তু বাজেট আসলে প্রস্তুতির কাজ অলমোস্ট শেষের দিকে। আপনারা কি একটু শীতে
কোন ধরনের বাজেট দেওয়া দরকার? আপনি যেগুলো বলছিলেন যে প্রযুক্তির উন্নয়ন এবং গবেষণায় অনেক বেশি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে, সেখানে সেই পরামর্শগুলো কি সরকারকে দিয়েছেন, নাকি নাহলে সরকারের আপনাদের দিক থেকে, আপনারা যারা কৃষি নিয়ে গবেষণা করেন, আপনারা যদি সরকারের সাথে এই সম্পর্কটা, যোগাযোগটা না থাকে, তাহলে বিশেষ করে এনবিআর বা সরকারের এই সিদ্ধান্তগুলো আসা তো কঠিন। সেক্ষেত্রে আপনারা কি কোনো কাজ করছেন কিনা? আমরা বিগত সময়ে আমরা এফবিসিসিআই থেকে একটা সুপারিশমালা এনবিআর কে এবং মাননীয় অর্থমন্ত্রীকে প্রদান করা হয়ে থাকে। এটা আমাদের দেশের সংস্কৃতি। এই বছরে যেহেতু আপনার বাণিজ্যিক সংগঠনগুলো, এখানে একজন প্রশাসককে এখানে বসানো হয়েছে, তিনি বিভিন্ন স্টেক হোল্ডারদের কনসালটেশন মিটিং করেছেন। সেখানে আমরা বিভিন্ন প্রস্তাবনা দিয়েছি। ব্যক্তির বাহিরে বিসিসিআই এর যে প্রস্তাবনা ওখানে এবং গণমাধ্যমে যেগুলো প্রচারণা হয়েছে, আমরা কথা বলেছি, এর মধ্য দিয়েই যারা সংশ্লিষ্ট তারা এখান থেকেই তারা কিন্তু এগুলো গ্রহণ করতে পারে। আর বিসিসিআই এর সুপারিশমালা হয়তো 30 তারিখে মিটিং আছে এই মাসে, এগুলো যাবে এবং এগুলোকে কম্পাইল করে আপনার আগামী আপনার নির্দিষ্ট সময় হয়তো বাজেট হবে। এবারে বাজেটে ধরেন বিরোধী দল থাকবে না, এবার বাজেটের সমালোচনা থাকবে না, বাণিজ্যিক সংগঠনের কোনো নেতৃবৃন্দ নাই এখানে। এবারে বাজেটটা তো ধরুন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং তার পরিষদের যারা উপদেষ্টা আছেন, তারা প্রত্যেককেই এটাকে যাচাই বাছাই করে এটাকে একটা জায়গায় নিয়ে আসবে আমি মনে করি। অবশ্যই, আমরাও নিশ্চয়ই আশা করব। সবশেষ যে প্রশ্নটা জানতে চাই, যে কৃষিতে আসলে নতুন নতুন বিনিয়োগ আনার ক্ষেত্রে সরকারের আসলে কি করণীয় বা বাধাগুলো কোথায় এখন? মানে আমরা জানি যে এখন আমাদের তরুণ উদ্যোক্তারা আসলে নানান জায়গায় বিনিয়োগ করছেন, বিশেষ করে সেবা খাতে অনেক বেশি বিনিয়োগ আসছে, যেখানে আসলে কৃষি থেকে হয়তো বা অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন বা কৃষিতে যাওয়ার আগ্রহ তৈরি হচ্ছে না। সেই জায়গাটাতে কৃষিতে নতুন বিনিয়োগ আনা, তরুণ উদ্যোক্তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে আসলে কি করা দরকার? ধন্যবাদ, আপনি খুবই একটা চমৎকার প্রশ্ন করেছেন। বিনিয়োগের 3টা প্রধান জায়গা, মানে সোর্স। একটা হলো সরকারি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আপনি সরকারি বিনিয়োগ তো তিনি অবশ্যই দেশের রাষ্ট্রের প্রয়োজনে বেসরকারি ব্যক্তিরা করলো কি করলো না, সরকার কিন্তু সেই অগ্রাধিকার খাতে বিনিয়োগ করতে পারে। এবং বেসরকারি খাতকে কোন জায়গায় বিনিয়োগটা রাষ্ট্রের প্রয়োজনে দরকার সেটাও কিন্তু সরকারকেই ঠিক করে দিতে হয়। এটার একটা সঠিক ইংরেজি টার্ম আছে, ইন্ডাস্ট্রি অ্যাট্রাকটিভনেস। ইন্ডাস্ট্রিকে অ্যাট্রাকটিভনেস করে দেবে সরকার, যাতে করে সেখানে স্বল্প সুদে বা বিনা সুদে উদ্যোক্তারা অর্থ নিয়ে বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। আর যেটা ইন্টারন্যাশনাল যে ইনভেস্টমেন্ট, যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এর জন্য কিন্তু আমাদের যে ইনভেস্টমেন্ট প্রমোশন কাউন্সিল রয়ে গেছে বিডার আন্ডারে। এখন তো বিডাতে একটা অত্যন্ত যোগ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমরা একজন ব্যক্তি পেয়েছি, যিনি বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ করছে। আপনি এই 3টা সেক্টরেই আমাদের জিডিপির 30% আপনার বিনিয়োগে আসা দরকার। আমরা যদি দারিদ্র বিমোচন, আমরা যদি 31 সালের মধ্যে যদি আমরা আপনার ক্ষুধামুক্ত বাংলাদেশ করতে চাই, তাহলে আমাদের জিডিপির আপনার কমপক্ষে 30% আপনার বিনিয়োগ হতে হবে। সেই বিনিয়োগের আপনার 5 থেকে 6 ভাগ হলো সরকারি বিনিয়োগ হতে হবে, আর 22% হলো আপনার এই দেশীয় বিনিয়োগ হবে। আর এর সাথে আপনি এফডিআই যা আনতে পারেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যা আনতে পারেন, এটা হলো আপনার বোনাস। আপনার এশিয়ার মধ্যে বাংলাদেশে কিন্তু সবচেয়ে আপনার বৈদেশিক বিনিয়োগ সবচেয়ে কম। এটা কম হওয়ার কারণটা খুঁজে বের করলেই তো, সেগুলো ঠিক করলেই তো আপনার ফরেন ইনভেস্টমেন্ট আমাদের দেশে আসে। বিনিয়োগ ছাড়া আপনি এদেশের দারিদ্র বিমোচন। মানে কৃষিতে বিনিয়োগের ক্ষেত্রে বাধাগুলো কি দেখেন? স্পেসিফিকলি যদি আমরা বলি, কৃষিতে বিনিয়োগের ক্ষেত্রে বাধাগুলো কি দেখেন? দেখুন, আপনি যখন বিনিয়োগ করবেন তখন প্রথম হলো আপনাকে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন করার জন্য একটা বাজেট দিতে হবে, যে লোকাল ইন্ডাস্ট্রি যাতে প্রোটেকশন হয়। সেটা আইন দ্বারা, বিধি দ্বারা প্রোটেকশন করতে হবে, নীতি সহায়তা দিতে হবে, লো কস্ট অফ ফান্ড দিতে হবে, যাতে লোকাল ইন্ডাস্ট্রি যারা করেছে তারা যেন মান না খায়। এটা হলো এক। সেকেন্ড হলো আপনার আমদানি করে যে জিনিস আনতেছেন সেটা আমাদের দেশে বানানোর জন্য আপনার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তি তারা বাণিজ্যিক সংগঠনের সাথে বসে সেই প্রতিষ্ঠান ভিজিট করতে হবে, তার সঙ্গে 1 to 1 বসে বুঝতে হবে যে তার কোন জায়গাতে তার বাধাটা আছে। যখন এই ধরনের কর্মকাণ্ড হবে
আজকে ভিয়েতনামের মডেলটা ফলো করেন যে তারা কিভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে গেল। আজকে চায়না 50 সালে যখন কমিউনিস্ট ক্ষমতায় আসে, ওদের জীবন তো ছিল একটা এনিমেলের মতো, একটা বিপন্ন প্রাণীর মতো। সেই দেশটা 80 সালে, আমরা স্বাধীন হয়েছি 71 সালে। আর চায়না আপনার প্রকৃত অর্থে তাদের অর্থনীতি ওপেন আপ হয়েছে, স্বাধীন হয়েছিল 80 সালে। 80 সালের একটা দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর অর্থনীতিতে পরিণত হলো, তার মডেলটা কি? আর আমরা 72 সালে স্বাধীন হয়ে আমরা এখনো 4 কোটি মানুষ আপনার 3 বেলা পুরোপুরি খাইতে পারতেছে না। এটার সমাধান কে দিবে? এর সমাধান, বিনিয়োগটা কোথায় গেল? আমাদের বিনিয়োগ হচ্ছে না কেন? এখানে ব্যুরোক্রেটসের সমস্যা আছে কিনা দেখুন, এটা রাজনৈতিক নেতাদের সমস্যা আছে কিনা আমরা এটা যাচাই বাছাই করবো। এখানে বিনিয়োগ ছাড়া আপনি এই দারিদ্র বিমোচন কিভাবে করবে? আর বিনিয়োগ যিনি করবে তাকে কে করাবে? তাকে সরকার করাবে। সরকার কোন সরকার করাবে? যে মন্ত্রণালয়ে আন্ডারে যেটা দরকার সেই মন্ত্রণালয় সেই পরিমাণ। বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ কি? যে আমদানি রপ্তানি কোনটা হবে কোনটা হবে না তারা ঠিক করে দেবে। কৃষি মন্ত্রণালয়ের কাজ কি? কৃষি মন্ত্রণালয়ে কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ এবং আলটিমেটলি কৃষকের জীবনযাত্রা মান উন্নয়ন হচ্ছে কিনা সেটা দেখা। এইভাবে আমরা যখন ভাববো যে আমাদের সরকারি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমরা এই পরিমাণ নিয়ে আসবো যার মধ্য দিয়ে এত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তখনই আপনার এই দেশে ধীরে ধীরে দেখা যাবে যে আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি। অবশ্যই আমরা আশা করছি আমরা সামনের দিনে কৃষিতে বড় বিনিয়োগ হবে এবং দারিদ্র্য বিমোচনে আমরা আরো বেশি অবদান রাখতে পারবো। অসংখ্য ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সেই সাথে দর্শক, এরই সাথে সময় হলো বিজনেস আওয়ার একটি বিরতির। ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দেশীয় প্রযুক্তি ব্যবসার সক্ষমতা বৃদ্ধিতে অংশীদারিত্ব এবং উদ্ভাবনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে দেশে কার্যক্রম শুরু করলো টেকডিস্ট্রি লিমিটেড। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডের সমাধান নিয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ভবিষ্যৎমুখী প্রযুক্তি এবং কারিগরি সহায়তার মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাতে গঠনমূলক ও অগ্রণী ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড ব্যবস্থাপনা সহ তথ্য প্রযুক্তির মাস্টার রোডম্যাপ প্রণয়নে চলতি বছরের মাঝামাঝি নীতিমালা প্রস্তুত হবে। প্রধান উপদেষ্টা টেলিকম ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব কথা জানিয়েছেন। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে হুয়াওয়ের দেশীয় কার্যালয়ে প্রতিষ্ঠানটির সিটস ফর ফিউচার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ফয়েজ আহমেদ বলেন, বিগত দিনগুলোতে ডিজিটাল রূপান্তরের জন্য যা কিছু করা হয়েছিল সেটার মধ্যে কোনো আত্মসংযোগ ছিল না। সরকার সেই বিষয়গুলোকে নিয়ে কাজ করছে। এই সময় তিনি আরও জানান, টেলিযোগাযোগ ও প্রযুক্তিগত সেবার বিভিন্ন মানদণ্ডে বাংলাদেশ বৈশ্বিকভাবে অনেক পিছিয়ে আছে। শিল্প ও শিক্ষা খাতের সমন্বয় অত্যন্ত জরুরি বলেও মনে করেন তিনি। We will launch a grand digital transformation master plan and ICT roadmap. The draft version has been released in March. We are working with the stakeholders, with the professors across NRBs, across countries, across the borders, so that we get it in a very good shape. I hope by the mid of the year, so all those policy papers will be ready, and at the same time, the legal frameworks of DPI will be ready. এবারে শেয়ার বাজারের খবর। আমরা যদি দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেন চলছে, নেতিবাচক ধারায় লেনদেন চলছে। ডিএসসিএক্স ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 5067 পয়েন্টে, কমেছে প্রায় 10 পয়েন্টের মতো। ডিএসসি সরিয়ে ইন্ডেক্স কমেছে 3.5 পয়েন্ট, অবস্থান করছে 1140 পয়েন্ট। ডিএস30 অবস্থান 1874 পয়েন্ট। এবং লেনদেনের পরিমাণ যদি আমরা দেখি, এখন পর্যন্ত 237 কোটি টাকা লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি এবং শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দাম বেড়েছে 119টির, কমেছে 207টির এবং অপরিবর্তিত আছে 70টি কোম্পানির শেয়ারের দর।
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে। গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস। এবার স্বর্ণের 22 ক্যারেটের এক ভরিতে 2624 টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের দাম এখন 1,67,833 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া 21 ক্যারেটের দাম পড়ছে প্রতি ভরি 1,60,000 টাকা এবং 18 ক্যারেট প্রতি ভরি 1,37,309 টাকা এবং সনাতন পদ্ধতির যে স্বর্ণ সেটির দাম 1,13,491 টাকা নির্ধারণ করা হয়েছে। দর্শক, আপনাদেরকে স্বর্ণের দাম জানিয়ে দিলাম। আমরা মুদ্রার বিনিময় মূল্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই। যদি মুদ্রার বিনিময় মূল্য দেখি, যে মার্কিন ডলার আজকে কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি হচ্ছে 122 টাকা। ইউরো 127 টাকায় কিনে 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 149, বিক্রি 154। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল 32 টাকায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 33 টাকা 10 পয়সা এবং ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সায় কিনে 1 টাকা 42 পয়সায় বিক্রি করা হচ্ছে। দর্শক, সময় হলো আরও একটি বিরতির। ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। জয়পুরহাটে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি থামছেই না। কখনো চিঠি দিয়ে চাঁদা দাবি, কখনো ড্রেনম্যানের হাত পা বেঁধে চুরি করছে চোর চক্র। টাকার জন্য দেওয়া হচ্ছে বিকাশ নম্বরও। এমন পরিস্থিতিতে সেচ দেয়া নিয়ে দুশ্চিন্তায় সেচ মালিক এবং কৃষক। চুরি বন্ধে তৎপরতা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। আলমগীর চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট জেলায় বিদ্যুৎ চালিত গভীর ও অগভীর নলকূপের সংখ্যা প্রায় ৬,০০০। চাষাবাদের জন্য প্রায় সারা বছর সচল থাকে এসব সেচ যন্ত্র, কিন্তু চলতি বড় মৌসুমে ব্যাপক হারে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরির অভিযোগ উঠেছে। সেচ যন্ত্রের মালিকদের কাছে বিকাশ নম্বর দিয়েও চাঁদা চাইছে চোর চক্র। চাঁদা না দিলে দায়িত্বরত ড্রেনম্যানদের হাত পা বেঁধে ট্রান্সফরমার চুরি করছে। বাধ্য হয়ে চোরের দেয়া বিকাশ নাম্বারে টাকাও পাঠাচ্ছেন সেচ মালিকরা। বিকাশ নাম্বার দিলাম, এই নাম্বার দিবেন, উনি যান কালকে 10টার মধ্যে যেন 20,000 টাকা লাগে দেয়, না দিলে পরে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব। আমি স্কিম বাঁচানোর স্বার্থে আমি দিশেহারা হয়ে তাদেরকে 20,000 টাকা দিতে বাধ্য হই এবং তারা পরে রাত্রে আমার মিটারটা লাগিয়ে দিয়ে যায়। গত 15 থেকে 22 দিন আগে ডিবের মিটার চুরি করে এদিকে প্রায় 30,000 টাকার মতন আমাদের খরচা হওয়ার পরে আবার 15-20 দিন পর এইরকম 3 লক্ষ টাকার মতন ক্ষতি। এইভাবে আমরা চললে তো কিভাবে আমরা চলবো? একের পর এক সেচ যন্ত্রের মিটার ও ট্রান্সফরমার চুরির কারণে বুড়ো মৌসুমের প্রায় শেষ মুহূর্তে ফসল নিয়ে আতঙ্কে কৃষক। এমন তো অবস্থায় চললে আমাদের এখন ইরির ভর মৌসুম বা এখন ধান বাড়াবে, এই অবস্থায় যদি ভালো মতো সেচ না দিতে পারে তাহলে আমরা কৃষকেরা এই জমির ফসল কেমনে পাবো? জাস্ট একটা নাম্বার থেকেই ফোন দিচ্ছে এবং বিকাশ নাম্বার দিচ্ছে ওপেনলি দিয়ে সেখানে চাঁদা দাবি করতেছে। প্রশাসন তো এটা জানার কথা, তারা ভয় না বললেও আমরা চাই এর একটি সুরাহা হওয়া উচিত। চুরি বন্ধে কাজ করছে প্রশাসন, পাশাপাশি গণসচেতনতার মাধ্যমে চুরি রোধে সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান পল্লী বিদ্যুৎ সমিতির। এই চুরি রোধের জন্য ব্যাপক গণসচেতনতা দরকার এবং ট্রান্সফরমার এবং মিটার পাহারা দেওয়া দরকার। তো এখন পাহারা দেওয়াটাও জীবন আশঙ্কার দেখা দিচ্ছে। তো সব মিলিয়ে একটা সম্মিলিত উদ্যোগ নিলে আমার মনে হয় যে এই চুরিটা রোধ করা সম্ভব। আমাদের জয়পুরহাট জেলা পুলিশ সুপার তিনিও এই বিষয়ে তৎপর আছেন এবং একটা টিম প্রায় 3-4 দিন এই শিবগঞ্জে তারা ড্রাইভ দিয়েছে, কিন্তু তারপরেও এদেরকে ওভাবে ধরতে পারেনি। তবে লোকালি 2টা টিমকে মনে তারা অলরেডি ধৃত করেছে এবং অন্যান্য যে নাম্বারগুলি আছে সেগুলোও তাদের ট্র্যাকিংয়ে আছে। গেল জুলাই থেকে এ পর্যন্ত জেলায় 161টি ট্রান্সফরমার এবং 71টি মিটার চুরি হয়েছে। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নড়াইলে বোরো ধান ঘরে তোলার ভরা মৌসুমকে ঘিরে জমজমাট শ্রমের হাট। ধান কাটতে শ্রমিকের ব্যাপক চাহিদার ফলে জমে উঠেছে ঐতিহ্যবাহী তুলারামপুর হাট। কোনো হয়রানি ছাড়া সুষ্ঠু পরিবেশে শ্রম বিক্রি করতে পারায় প্রতি বছরই বিভিন্ন জেলা থেকে শ্রমিকের ভিড় বাড়ছে জেলার সর্ববৃহৎ শ্রম হাটে। খায়রুল আরেফিন রানা তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
ভোর থেকে শ্রমজীবী মানুষ আসতে থাকেন হাটে। আনাগোনা শুরু হয় শ্রম কিনতে আসা মানুষেরও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে তুলারামপুর শ্রমের হাট। শুরু হয় শ্রম বেচা কেনা, চলে সারা বেলা। কৃষি নির্ভর নড়াইল জেলায় ধান, পাট, রবি শস্য চাষাবাদে কৃষি শ্রমিকের বরাবরই ব্যাপক চাহিদা। শ্রমিকের বিদ্যমান এই সংকট থেকেই নড়াইলে ব্যতিক্রমী এ শ্রম হাটের উদ্ভব। বাজার খুবই ভালো, আশার উন্নত হইলো। আজকে বাজার যাচ্ছে প্রায় 1000-এর মতো। এই হাটটা আমি 30 বছর ধরে দেখতেছি। হাটে ভালো ভালো সবকিছু, পরিবেশটা সৌন্দর্য, কাজ কাম সবকিছু সুন্দরভাবে হয়। এ জেলার শ্রমের হাটের মধ্যে সদর উপজেলার তুলারামপুর হাট সবচেয়ে বড়। গৃহস্থ আসছে ওই 850-900 টাকা কামলার দাম বলতেছে, আমরা 1000 টাকা চাচ্ছি। 1000 টাকা হলে আমরা যাবো। ধান কাটা জমি যাই, বিক্রি হয়, কৃষি যাই, সব কিছু করি আমরা, মডেল কাজ করি। ধান কাটার উদ্দেশ্যে কিনে পরিবেশ খুব ভালো। হাটের সুনাম ও জেলায় শ্রমিকের ব্যাপক চাহিদার ফলে এখানে শ্রমিকের ব্যাপক সমাগম ঘটে। এখানে জোন বিক্রি হয় সিজনে, যেমন ধান কাটা সিজন, ধান লাগানোর সিজন, সর্বসময় এই জোনের হাটে জোন পাওয়া যায়। হাট কমিটির নিয়ন্ত্রণে এই জোন বিক্রি হয়। তারা বাইরের জেলার মানুষ যাতে এখানে এসে কোনো অসুবিধায় না পড়ে। অর্ধ শতাব্দীর পুরনো এ শ্রমের হাটে সাতক্ষীরা, যশোর, রাজশাহী সহ দূর দূরান্ত থেকে সারা বছরই শ্রমিকের সমাগম ঘটে। সপ্তাহের প্রতি শুক্র ও সোমবার বসে তুলারামপুর শ্রমের হাট। এছাড়া জেলার লোহাগড়া ও এরেন্দা শ্রমের হাটের ঐতিহ্যও বহু বছরের। তানভীর শান্ত, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে অবাধে চালানো হচ্ছে ড্রেজার। এতে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে নদীর তীর রক্ষাবাদ এবং বিস্তীর্ণ এলাকা। প্রশাসনের অনুমতি নিয়ে ড্রেজার চালাচ্ছেন বলে দাবি বালু উত্তোলনকারীদের। প্রশাসন অস্বীকার করছে নির্দিষ্ট জায়গা থেকে বালু নিলামের মাধ্যমে সরানোর কথা। বিধান মজুমদার অনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নদীর বুকে অন্তত 1.5 কিলোমিটার এলাকা জুড়ে চলছে মাটি উত্তোলনের মহোৎসব। অবৈধ ড্রেজার দিয়ে অবাধে তোলা হচ্ছে বালু। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে যে কোনো সময় নদী তীর ভাঙনের আতঙ্কে স্থানীয়রা। এখন যেভাবে ফিরে জমি ড্রেজিং বালু কাটা শুরু করছে, তাতে আমাদের অনেক হুমকি স্বরূপ। আজও করি আনে থাকি, একটু কোন রকম ছাপড়া সুপড়া উড়াইয়া বালু কাটার পরে আবার বাংলে তো আমরা অনেক অসহায় হয়ে যাই। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের দেখানো জায়গা থেকেই বালু তোলা হচ্ছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের। ইউনুস স্যার, এসিলেন্স স্যার আইসা আমাদেরকে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছে। আমরা ওনাদের নির্দেশনা অনুযায়ী আমরা এই জায়গায় কাজ করতেছি। আমাকে পারমিশন হইলেও পারে, হ্যাঁ, কাটা অবৈধ। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক দায় স্বীকার করে বলছেন, বালু উত্তোলনের জন্য চ্যানেল হয়ে গেলে নদীর মধ্য থেকে আর বালু উত্তোলন করতে হবে না। এই চ্যানেল করার পরে যখনই আপনার বালকেট এবং ড্রেজিং মেশিনগুলো, জাহাজগুলো আপনার ওখানে থাকবে, আপনার বালি স্তূপের কাছে পৌঁছে যাবে, তখন এই নদীর মাঝখানে আপনার কাটতে হবে। বালু উত্তোলনে 1400 কোটি টাকা ব্যয়ে তৈরি তীর রক্ষা বাঁধ নদী গর্ভে বিলীনের আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে অবশ্যই বাঁধের ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা শুধুমাত্র ড্রেসকৃত ম্যাটেরিয়াল যেটা স্তূপ আকারে আছে, সেই ড্রেসকৃত ম্যাটেরিয়ালসের পূর্ব পাশের যে ডাইক আছে, সেই ডাইক থেকে শুধুমাত্র 10 কোটি বালি নিলাম করতে পারবে। আমরা সেই হিসাবে তাদেরকে কার্যাদেশ দিয়েছি। অবৈধভাবে বালু উত্তোলন করা হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। ওই মাটিটা সরানোর পরে তার স্বাভাবিক উচ্চতা রাখার জন্য যেভাবেই নিক না কেন, সেই স্বাভাবিক উচ্চতাটি ঠিক থাকলে আমাদের আর কোনো আইন প্রয়োগ আমরা করব না। যখনই এটার ব্যত্যয় ঘটবে তখনই কিন্তু আমরা আইন প্রয়োগ করব। বাঁধ রক্ষায় অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি নড়িয়াবাসীর। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। এবার ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বার্তা দিয়েছে চীন। সেই প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে ভারতীয় পণ্য আমদানি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন দিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি মোকাবেলায় ভারত এবং চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে চীন ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছে আগেই। এবার ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করার বার্তা দিল চীন। ধারণা করা হচ্ছে ট্রাম্পের শুল্ক নীতির চাপে দিল্লিকে বাণিজ্য সহযোগিতার এমন বার্তা দিয়েছে বেইজিং, যার জেরে ভারত এবং চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর সম্ভাবনাও তৈরি হয়েছে। এছাড়াও আরও বেশি ভারতীয়দের চীন ভ্রমণের আহ্বান জানিয়েছে শি জিনপিং সরকার। সেই আবহেই এরই মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 85,000 ভারতীয়কে ভিসা দিয়েছে চীন সরকার। এবার প্রতিবেশী ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের কথা জানিয়েছে চীন। নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহং ভারতীয় পণ্য আমদানি আরও বাড়ানোর ঘোষণা দেন। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি মোকাবেলায় ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়েছে চীন। এখানেই শেষ নয়। চলতি বছরে চীনে আয়োজিত সাংহাই কোঅপারেশন শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান ফেইহং। দাবি করেন, আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের কূটনৈতিক তৎপরতাও জোরদার করবে দুই দেশ। আসমাতুলি, নিউজ 24। ট্রাম্পের শুল্ক নীতির কারণে চলতি বছরেই মার্কিন অর্থনীতি মন্দার মুখোমুখি পড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন অর্থনীতিবিদরা। মার্কিন অর্থনীতিতে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরাও। ট্রাম্পের একের পর এক এমন বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে রাজপথে নেমেছে মার্কিনিরা। বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন, নিউ ইয়র্ক, শিকাগো সহ প্রধান কয়েকটি শহর। মাত্র কয়েক মাসের ক্ষমতায় ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে ক্ষিপ্ত মার্কিনিরা। অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন। প্রায় 4 শতাধিক স্থানে সমবেত হন আন্দোলনকারীরা। অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভকারীরা স্লোগান তোলেন। কেন্দ্রীয় সরকারের 23 লাখ কর্মচারীর মধ্যে 2 লাখের বেশি পদ শূন্য করেছে, তারও বিরোধিতা করেন তারা। দেশ জুড়ে মানুষ জেগে উঠেছে। বিশেষ করে অভিবাসীদের বিরুদ্ধে তার সিদ্ধান্ত একতরফা। মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, প্রক্রিয়া ছাড়াই তাদের কারাগারে নিক্ষেপ করছে। এটি হতে পারে না। ফিলিস্তিনিদের অবিচারে হত্যার প্রতিবাদ জানান অনেকে। ইসরায়েল ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধের দাবি তোলেন তারা। এরই মধ্যে ট্রাম্প যে শুল্ক নীতি নিয়েছেন তাতে চলতি বছরই মার্কিন অর্থনীতি মন্দার মুখোমুখি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদরা। অনেকেই বলছেন মার্কিন অর্থনীতিতে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এরই মধ্যে শুল্ক নিয়ে খানিকটা সুর নরম করেছেন ট্রাম্প প্রশাসন। এদিকে ট্রাম্প নীতির বিরোধিতা করে একাট্টা হচ্ছে ইউরোপ। এমন অবস্থায় চাপে মার্কিন প্রশাসন। মাসুদ রানা, নিউজ 24। এদিকে তৃতীয় দেশে অভিবাসী তাড়াতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন আদালত। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক ব্রায়ান মার্ফি ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এটিকে মার্কিন প্রেসিডেন্টের অভিবাসন বিরোধী পরিকল্পনা একটি নতুন আঘাত বলেই মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই অভিবাসীদের বিরুদ্ধে কঠিন নীতিমালা গ্রহণ করেন। অবৈধ অভিবাসীদের আটক করা সহ তাদের নিজ দেশে ফেরত পাঠাতে থাকে তার প্রশাসন। এমনকি নিজ দেশ ছাড়াও অন্য দেশে বিতাড়িত করার নির্দেশও দেয় হোয়াইট হাউস। এই আবহেই অভিবাসীদের অধিকারের পক্ষে কাজ করা কয়েকটি সংগঠন অভিবাসীদের নতুন জায়গায় দ্রুত বিতরণ আটকে দেওয়ার আবেদন করেন। এরই জেরে গেল মাসে বোস্টন ভিত্তিক একজন বিচারক ট্রাম্প প্রশাসনের বিতরণ প্রক্রিয়া দ্রুত করার পরিকল্পনার উপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করেন। বিচারক মার্ফি উদ্বেগ প্রকাশ করে বলেন, আদালতের নির্দেশ ছাড়া ট্রাম্প প্রশাসন অভিবাসীদের বিতরণ করলে সেটি নিপীড়ন বিরোধী নীতিমালার লঙ্ঘন হবে। আর এটিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী পরিকল্পনায় একটি নতুন ধাক্কা বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এর সাথে শেষ হচ্ছে আজকের বিজনেস আওয়ার। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।